হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমাদের আলোচনার বিষয় চোলদের স্থাপত্য ও শিল্পকলা। আর চোল স্থাপত্য ও শিল্পকলা ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক তোমরা বলতে পারো। কেননা এখান থেকে তোমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে প্রশ্ন এসেই থাকে। আর আমরা চোলদের স্থাপত্য ও শিল্পকলা সম্বন্ধে আজ আমরা পুরো সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। আর পূর্বের ক্লাসে আমি তোমাদের চোল ডাইনেস্টি সম্পর্কে পুরো থিওরি ক্লাস করিয়েছি। আর তোমরা ক্লাসটি যারা এখনো করোনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসটি অবশ্যই করো। তাহলে তারপর তুমি যে কোনো একটা এমসিকিউ বই প্র্যাকটিস করো, সেখান থেকে তুমি অনেক ভালো আনসার করতে পারবে। আর আজকের এই ক্লাসটিকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তাহলে চলবে স্থাপত্য ও শিল্পকলা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো শুরু করি। আর শুরু করার আগে নমস্কার, আমি সৌরভ, তোমাদেরকে সকলকে স্বাগত জানাই সৌরভ মন্ডল ক্লাসেস ইউটিউব চ্যানেলে। তাহলে চলো শুরু করি। আমরা দেখতে পারি যে চোলরা আনুমানিক 850-এর পরে থেকে শুরু করে মোটামুটি 1200 খ্রিস্টাব্দের পরবর্তী সময়কাল পর্যন্ত তারা আমাদের ভারতবর্ষের দক্ষিণে শাসনকারী একটি রাজবংশ। আর আমি তোমাদের পূর্বের ক্লাসে পড়াতে গিয়ে বলেছি যে এই চোলদের কথা আমরা প্রধানত জানতে পারি কোথা থেকে? চোলদের কথা আমরা জানতে পারি সঙ্গম সাহিত্য থেকে। আর এই সঙ্গম সাহিত্য বলতে আমরা কি বুঝি? তামিল সাহিত্য। আর তামিল যে সাহিত্যগুলি মোটামুটি আমরা বলতে পারি 300 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল। তাহলে আমি কি বললাম যে চোলদের কথা আমরা জানতে পারি সঙ্গম সাহিত্য থেকে। আর এই সঙ্গম সাহিত্য মূলত কি তামিল ভাষাতে লেখা সাহিত্য, সেই কারণে আমরা একে আবার তামিল সাহিত্য বলে থাকি। আর এই সময়কাল যদি আমরা বলি 300 থেকে শুরু করে 600 খ্রিস্টাব্দের মধ্যে। আর এই সঙ্গম সাহিত্য থেকে মূলত আমরা চোল, পাণ্ড্য, চেরা এই সকল বংশগুলির কথা আমরা জানতে পারি। তাহলে চলো এবার চোলদের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আমরা এবার আলোচনা করি। ভাস্কর্যর ক্ষেত্রে চোল যুগ এক উল্লেখযোগ্য অধ্যায়, কেননা এই সময় চোলদের শাসনকালে চোল শিল্পীরা পাথরের পাশাপাশি তারা তামা, সীসা এবং ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন ধরনের ধাতু মূর্তি তারা নির্মাণ করেছিল। তাহলে আমি কি বললাম যে চোল যুগে বিভিন্ন ধরনের পাথরের পাশাপাশি তারা তামা, সীসা, ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন ধরনের ধাতু মূর্তি নির্মাণ করেছিল। আর এই চোলদের স্থাপত্য শৈলীগুলির মধ্যে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো কি, আমরা জানি যে নটরাজ মূর্তি। আর এই নটরাজ মূর্তি আমাদের বর্তমান সময়কালে আমরা অনেক বাড়িতেই এটা দেখতে পারি যে আমাদের ঘরে থাকে নটরাজ মূর্তি। আর এই নটরাজ মূর্তিটি মূলত চোলদের শাসনকালে নির্মিত হয়েছিল। আর এর সময়কালটা যদি আমরা বলি একাদশ থেকে দ্বাদশ শতকের মধ্যে সময়কালে এই চোলদের সময়কালে নটরাজ মূর্তিটি নির্মিত হয়েছিল। তাহলে চলো এবার আমরা এই চোলদের ভাস্কর্য এবং স্থাপত্যর গুরুত্বপূর্ণ লাইনগুলি দেখি। এবার আমরা দেখব চোলদের স্থাপত্য এবং ভাস্কর্য। অর্থাৎ ভাস্কর্যের ক্ষেত্রে চোল যুগ এক উল্লেখযোগ্য অধ্যায়, যেটা আমি তোমাদের আগেই বললাম যে কেননা এই সময়কালে পাথর ছাড়াও বিভিন্ন ধরনের ধাতু ও মূর্তি নির্মাণে চোল শিল্পীরা দক্ষ ছিলেন। যেমন তারা তামা, পঞ্চধাতুর দ্বারা অধিকাংশ মূর্তি তৈরি করা হতো সেই চোলদের সময়কালে। এছাড়াও সীসা, ব্রোঞ্জ এই প্রভৃতি ধাতু দিয়েও তারা বিভিন্ন মূর্তিগুলি তারা চোলদের সময়কালে তৈরি বা নির্মাণ করেছিল। আর এই চোলদের যুগে মূর্তিগুলি একাদশ, এই যুগের মূর্তিগুলির মধ্যে আমরা যেটা গুরুত্বপূর্ণ বলে আমরা ইম্পর্টেন্ট বলে থাকি সেটা হলো একাদশ দ্বাদশ শতকে নির্মিত নটরাজ মূর্তি। এই নটরাজ মূর্তিটা আমি এখানে স্টার চিহ্ন তোমাদের দিয়ে দিলাম, কেননা এটা খুবই ইম্পর্টেন্ট যে এই নটরাজ মূর্তি কাদের সময়কালে নির্মিত হয়। তোমরা বলবে এই নটরাজ মূর্তিটি নির্মিত হয় চোলদের শাসনকালে। আর এটি হলো চোলদের সব থেকে গুরুত্বপূর্ণ স্থাপত্য শৈলী। আর এই নটরাজ মূর্তিটি আমরা বর্তমান সময়কালে বিভিন্ন ঘরে দেখতে পাই, যেটা চোলদের সময়কালে নির্মিত হয়েছিল। তাহলে আমি তোমাদের বললাম যে চোলরা মূলত শুধু পাথর নয়, তারা তামা, সীসা, ব্রোঞ্জ, পঞ্চধাতুর সংমিশ্রণে মূর্তি তৈরি করত। এবং এই মূর্তিগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল কি নটরাজ মূর্তি, যেটি হলো কার? শিবের। আর এবার যদি আমরা দেখি চোলদের স্থাপত্য রীতি সমূহ, আর এই চোলদের স্থাপত্য রীতি সমূহটাও আমরা এবার দেখব, কেননা দক্ষিণ ভারতে মন্দির নির্মাণের ক্ষেত্রে আমরা বিশেষ ধরনের রীতি দেখতে পাই। আমরা জানি যে বিভিন্ন ধরনের শৈলী হয়ে থাকে, যেমন নাগর শৈলী, দ্রাবিড় শৈলী প্রভৃতি ধরনের শৈলী হয়ে থাকে। তেমনি
এই চোলদের স্থাপত্য রীতিও আমরা বিভিন্ন রীতি সম্পর্কে জানবো। যেমন চোলদের মন্দিরের বাইরে সুউচ্চ প্রবেশদ্বারগুলিকে আমরা কি বলে থাকি, গোপুরম। এটা তোমরা জেনে রাখবে যে মানে দক্ষিণ ভারতে এটা বিভিন্ন মন্দিরের বাইরে এটা তোমরা দেখতে পাবে যে মন্দিরের দেওয়ালের বিরাট বিরাট তোরণদ্বারগুলিকে বলা হতো গোপুরম। অথবা তোমরা এই লাইনটাকে এমনও বলা হয়ে থাকে যে দক্ষিণ ভারতে মন্দিরের বাইরে সুউচ্চ প্রবেশদ্বারগুলিকে কি বলা হয়, তখন তোমাদের আনসার করতে হবে কি, গোপুরম। তাহলে গোপুরম কি, যে দক্ষিণ ভারতে মন্দিরের বাইরে সুউচ্চ প্রবেশদ্বার অর্থাৎ যে গেট, অর্থাৎ আমরা যখন কোনো জায়গাতে যাই তখন আমরা উঁচু উঁচু আগে গেট দেখতে পারি, এই গেট অর্থাৎ দক্ষিণ ভারতে মন্দিরে প্রবেশের পূর্বে যে বড় বড় তোরণদ্বার বা প্রবেশদ্বার থাকতো সেইগুলোকে বলা হতো কি, গোপুরম। আর চোল যুগে রাজপ্রাসাদগুলি মূলত পঞ্চ বা সপ্ত তল বিশিষ্ট হতো। এটা তোমরা মনে রাখবে যে চোলদের সময়কালে রাজপ্রাসাদগুলি পঞ্চ বা সপ্ত তল বিশিষ্ট অর্থাৎ 5 তলা বা 7 তলা এমন ধরনের হতো। মন্দিরের সোপানগুলি পাঁচানো অবস্থায় পিরামিডের ন্যায় সমান্তরালভাবে উপরে উঠে গেছে, অর্থাৎ মন্দিরের যে সিঁড়িগুলি সেগুলি আমাদের বর্তমান সময়কালে আমরা যে বিল্ডিং এর স্ট্রাকচারটা দেখতে পারি যে সিঁড়িগুলি পেঁচিয়ে বা বাঁকিয়ে বাঁকিয়ে নিচ থেকে উপরের দিকে উঠে যায়, আর একেই বলা হয় কি, দক্ষিণ ভারতে একে বলে বিমান। তাহলে আমি তোমাদের কি বললাম, একটা বললাম গোপুরম এবং বিমান। গোপুরমটা হলো কি দক্ষিণ ভারতের মন্দিরের বাইরের সুউচ্চ প্রবেশদ্বারগুলিকে বলা হয় গোপুরম। আর মন্দিরের সোপানগুলি অর্থাৎ পেঁচানো অবস্থায় মন্দিরের সিঁড়িগুলি যখন পেঁচিয়ে নিচ থেকে উপরের দিকে পিরামিডের ন্যায় উঠে যায় তাকে বলা হয় কি, বিমান। তাহলে তোমরা এটা মনে রাখবে যে বিমান আর গোপুরম, বিমান হলো মন্দিরের বাইরের প্রবেশদ্বার এবং বিমান হলো মন্দিরের মধ্যে পেঁচানো সিঁড়ি। তারপরে আমরা দেখব অভিষেকের ক্রিয়ার যে উপাদান ব্যবহৃত হতো সেটি অষ্টকোণ আকৃতির হতো, এটি শিকারা নামে পরিচিত। তাহলে অভিষেকের সময় তোমরা এটা মনে রাখবে যে অভিষেক ক্রিয়ায় যে উপাদান তারা ব্যবহার করতো সেটি অষ্টকোণ আকৃতির হতো, মানে যার মূলত 8টি কোণ থাকতো তাকে বলা হতো অষ্টকোণ। আর এটি কি নামে পরিচিত ছিল, এটি শিকারা। এটা তোমরা মনে রাখবে যে এটি শিকারা নামে পরিচিত ছিল। আর চোল যুগে আমরা দেখতে পারি যে বিভিন্ন যে শাসক, অর্থাৎ আমি তোমাদের পূর্বের ক্লাসে পড়িয়েছি যে পরবর্তী চোলদের যিনি শাসক তিনি হলেন বিজয়ালয়। আর এই বিজয়ালয়ের সময়কালেই সর্বপ্রথম আমরা দেখতে পারি যে নিশুম্ভ সুদিনী মন্দির নামে একটি মন্দির তিনি নির্মাণ করেন। আর এই মন্দিরটি হলো চোলদের দ্বারা নির্মিত প্রথম মন্দির। তাহলে আমি বললাম যে পরবর্তী চোল বংশের যিনি প্রতিষ্ঠাতা বিজয়ালয়, তার হাত ধরেই সর্বপ্রথম চোলদের প্রথম মন্দির নির্মিত হয়, যেটি হলো নিশুম্ভ সুদিনী মন্দির, যেটি রয়েছে কোথায়, তাঞ্জোরে। এই মন্দিরটি ছিল চোলদের সর্বপ্রথম মন্দির। এর পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে প্রথম রাজরাজ মানে 1010 খ্রিস্টাব্দে তিনি একটি মন্দির নির্মাণ করেন, সেটি এই চোল রাজবংশের সব থেকে গুরুত্বপূর্ণ মন্দির, সেটি হলো কি বৃহদীশ্বর মন্দির বা রাজরাজেশ্বর মন্দির। তাহলে আমি কি বললাম যে এই চোল বংশের যখন প্রথম রাজরাজা সিংহাসনে বসেন, সিংহাসনে বসার পরবর্তীকালে তিনি 1010 খ্রিস্টাব্দে তিনি একটি মন্দির নির্মাণ করেন, যেটি ছিল চোলদের সব থেকে গুরুত্বপূর্ণ মন্দির। আর এই মন্দিরটির নাম হলো কি বৃহদীশ্বর মন্দির বা রাজরাজেশ্বর মন্দির। বৃহদীশ্বর মন্দির বা রাজরাজেশ্বর মন্দির কে নির্মাণ করেন, তাহলে তোমরা এটা মনে রাখবে যে প্রথম রাজরাজ। আর এই মন্দিরটি বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃত। তাহলে এবার আমরা চোলদের গুরুত্বপূর্ণ মন্দিরগুলি সম্পর্কে দেখব। চোলদের গুরুত্বপূর্ণ মন্দির যদি আমরা বলি, বিজয়ালয় চোলেশ্বরম মন্দির যেটি রয়েছে নর্থ থামালাই, যেটি রয়েছে কোথায়, তামিলনাড়ু। আর এর নির্মাতা বিজয়ালয়। এই বিজয়ালয় হলো পরবর্তী চোল বংশের প্রতিষ্ঠাতা হলো এই বিজয়ালয়। আর বিজয়ালয় চোলেশ্বরম মন্দির তিনি নির্মাণ করেন। তাহলে বিজয়ালয় চোলেশ্বরম মন্দির নির্মাণ করেন কে, বিজয়ালয়, যেটি রয়েছে কোথায়, তামিলনাড়ু। এটা তোমরা মনে রাখবে। আর এটা খুবই মানে ইম্পর্টেন্ট, বৃহদেশ্বর মন্দির, এটি আমি এখানে লিখে দিই 1010 খ্রিস্টাব্দে কে নির্মাণ করেন, প্রথম রাজরাজ 1010 খ্রিস্টাব্দে এই বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেন, যেটি বর্তমানে রাজরাজেশ্বর মন্দির নামেও পরিচিত। আর এটি রয়েছে কোথায়, থাঞ্জাভুর, যেটি রয়েছে তামিলনাড়ু। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে পাশে লেখাই আছে যে এটি নির্মাণ করেন কে, প্রথম
রাজরাজ। তাহলে এই প্রথম রাজরাজ এটি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে তিনি কোন মন্দিরটি নির্মাণ করেছিলেন। তোমরা তাহলে বলবে যে তিনি নির্মাণ করেছিলেন বৃহদেশ্বর মন্দির, যেটি রাজরাজেশ্বর মন্দির নামেও পরিচিত। তার পরবর্তী আমরা দেখব যে গঙ্গাইকোন্ডা চোলাপুরম বা বৃহদেশ্বর মন্দির। আর প্রথম রাজেন্দ্র চোল এটি নির্মাণ করেন বলে আমরা জানতে পারি যে প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ডা চোলাপুরম তিনি নির্মাণ করেছিলেন। আর এর পরবর্তীকালে আমরা আর একটা মন্দির দেখতে পাবো যে ঐরাবতেশ্বর মন্দির। আর এই ঐরাবতেশ্বর মন্দির কে নির্মাণ করেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই ঐরাবতেশ্বর মন্দিরটি নির্মাণ করেন কে? দ্বিতীয় রাজরাজ নির্মাণ করেন কি? ঐরাবতেশ্বর মন্দির। এটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা নোট ডাউন করবে। এটা রয়েছে কোথায়? দারাসুরাম, যেটি রয়েছে কোথায়? তামিলনাড়ু। দারাসুরাম নামক একটি জায়গা যেটি রয়েছে তামিলনাড়ুতে। যেহেতু এই চোল ডাইনেস্টিটা আমরা ভারতের ম্যাপটাকে দেখলে দেখতে পাবো যে মূলত একদম নিচের দিকে এই চোল বংশের তারা শাসন করতো, সেই কারণে তাদের বেশিরভাগ মন্দিরগুলি আমরা দেখতে পাবো কোথায়? তামিলনাড়ুতে অবস্থিত। তেমনি ঐরাবতেশ্বর মন্দির সেটিও তামিলনাড়ুতে অবস্থিত, যেটি নির্মাণ করেন কে? দ্বিতীয় রাজরাজ চোল। আর এবার আমরা দেখব চোল বংশের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে। যেমন অনুরাধাপুরম সিংহলের রাজধানী ছিল, যা প্রথম রাজরাজ ধ্বংস করেছিলেন। তাহলে আমরা এবার চোল বংশের সঙ্গে অনুরাধাপুরা দেখতে পারি, চিদম্বরম দেখতে পারি, তবে গঙ্গাইকোন্ডা চোলাপুরম দেখতে পারি। এমন গুরুত্বপূর্ণ যে সকল জায়গাগুলো রয়েছে যেগুলি চোল বংশের সঙ্গে গুরুত্বপূর্ণ, এবার আমরা সেই জায়গাগুলোর সম্পর্কে দেখবো। যেমন থাঞ্জাভুর বা তাঞ্জোর রয়েছে, যেখানে প্রথম রাজধানী স্থাপন করেন এবং বৃহদেশ্বর মন্দির নির্মাণের নির্দেশ দেন, এবং ভেল্লুর, এই সকল জায়গাগুলো চোলদের সঙ্গে গুরুত্বপূর্ণ। আর এই জায়গাগুলো আমাদেরকে জানতে হবে। এবার আমরা দেখব চোল শাসনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ স্থান। এটা তোমাদের দেখে রাখবে অনুরাধাপুর, যেটি সিংহলের রাজধানী ছিল, যা প্রথম রাজরাজ ধ্বংস করেছিলেন। এমন প্রশ্ন যদি হয় যে সিংহলের রাজধানী কে ধ্বংস করেছিলেন, তখন তোমরা বলবে যে প্রথম রাজরাজ সিংহলের রাজধানী অনুরাধাপুর, সেটি তিনি ধ্বংস করেছিলেন। এরপরে যদি আমরা দেখি যে চিদম্বরম, যেটি ছিল চোল রাজারা নিজেদের অভিষেক সম্পন্ন করত। তাহলে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ যে চোল রাজারা কোথায় তাদের নিজেদের অভিষেক সম্পন্ন করতো। তখন তো আমাদের অ্যান্সারটা কি হবে যে চিদম্বরম ছিল চোলদের অভিষেক সম্পন্নকারী একটি স্থান, যেখানে তারা নিজেদের অভিষেককে সম্পন্ন করত। তাহলে মনে রাখবে এটা যে চিদম্বরম, এটা ইম্পর্টেন্ট, কেননা সেখানে তারা নিজেদের অভিষেকটাকে সম্পন্ন করত। এরপরে আমরা দেখব গঙ্গাইকোন্ডা চোলাপুরম। প্রথম রাজেন্দ্র চোল উত্তর ভারতে পাল রাজাদের পরাজিত করার পর তিনি এটি তৈরি করেছিলেন। তাহলে এটা ইম্পর্টেন্ট যে আমরা দেখতে পারি বাংলার পাল শাসককে পরাজিত করার পরে, অর্থাৎ সেই সময় ছিল বাংলার পাল শাসকরা সেই সময় বাংলা শাসন করছিল, তিনি তাদেরকে পরাজিত করে তিনি এই গঙ্গাইকোন্ডা চোলাপুরম নামে এই জায়গাটি তিনি নির্মাণ করেছিলেন। তাহলে আমরা দেখলাম যে অনুরাধাপুর, চিদম্বরম এবং গঙ্গাইকোন্ডা চোলাপুরম আমরা দেখলাম। এর পরবর্তীকালে যদি আমরা দেখি যে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা মুমিদ চোল মন্ডলম। এবার আমরা দেখব মুমিদ চোল মন্ডলম, যেটি প্রথম রাজরাজ সিংহলের নাম দেন। তাহলে সিংহলের নাম প্রথম রাজরাজ তিনি দেন কি? মুদিম চন্ডলম। যে মুদিম চন্ডলম, মুমিদ চোল মন্ডলম এই নামটি কে দেন? তোমরা এটা জেনে রাখবে যে মুমিদ চোল মন্ডলম এই নামটি দেন প্রথম রাজরাজ। তাহলে আমরা এরপরে দেখব নাগাপত্তনম, যেটি শৈলেন্দ্র রাজা পঞ্চম মহেন্দ্র বিহার গঠন করেছিলেন। তাহলে আমরা দেখব নাগাপত্তনম, শৈলেন্দ্র রাজা পঞ্চম মহেন্দ্র সেখানে একটি বিহার গঠন করেছিলেন। কোথায় যদি বলে যে শৈলেন্দ্র রাজ পঞ্চম মহেন্দ্র বিহার গঠন করেছিলেন, তোমরা বলবে কোথায়? নাগাপত্তনম। এই নাগাপত্তনমও সেই কারণে একটু গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব পোলান্নরুয়া সিংহলের শহরটিকে প্রথম রাজা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। তাহলে আমরা দেখতে পারি যে পোলান্নরুয়া এই জায়গাটি কোথায়? পোলান্নরুয়া একটি সিংহলের শহর, যেটিকে প্রথম রাজরাজ, এখানে দেখতে প্রথম রাজরাজ তিনি এটিকে তার সাম্রাজ্যের
অন্তর্ভুক্ত করেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে থাঞ্জাভুর, এটা তোমরা মনে রাখবে যে থাঞ্জাভুর সব থেকে গুরুত্বপূর্ণ, কেন থাঞ্জাভুর বা তাঞ্জোর প্রথম রাজরাজ তার রাজধানী স্থাপন করেন ও বৃহদেশ্বর মন্দির তিনি নির্মাণ করেন। তাহলে আমরা কি বললাম যে প্রথম রাজরাজ এই থাঞ্জাভুর বা তাঞ্জোরে তার রাজধানী স্থাপন করেন এবং তিনি সেখানে বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেন 1010 খ্রিস্টাব্দে। এই কারণে এটি খুব গুরুত্বপূর্ণ, যা বর্তমানে রাজরাজেশ্বর মন্দির নামেও পরিচিত। এবং উত্তরা মেরুর চোল শাসনের এবং দ্বাদশ শতকের লিপি পাওয়া গেছে। তাহলে আমাদের চোল যারা বংশ শাসন করত তাদের যে লিপি আমরা দ্বাদশ শতকে পেয়েছি কোথায়? উত্তরা মেরুর থেকে আমরা এই চোলদের লিপি আমরা সেখান থেকে পেয়েছি। আর এই চোলদের যে লিপি কার সময়কাল থেকে চোলদের প্রথম লিপির ব্যবহার শুরু হয় এটা তোমরা জেনে রাখবে। আগের ক্লাসে আমি বলেছি প্রথম রাজরাজের সময় থেকেই চোল বংশের সর্বপ্রথম লিপির ব্যবহার শুরু হয়, অর্থাৎ প্রথম রাজরাজ সিংহাসনে বসার পরে তিনি লিপির ব্যবহার শুরু করেন। আর চোল শাসনে সেই লিপি আমরা কোথায় পেয়েছি? সেটা হচ্ছে উত্তরা মেরুর দ্বাদশ শতকে। সেখান থেকে আমরা এই চোল বংশের লিপিগুলো উদ্ধার করেছি। এরপরে আমরা দেখব ভেল্লুর। চোলরাজ প্রথম পরান্তক পাণ্ড্য সিংহলের মিলিত বাহিনীকে পরাজিত করেন। তোমরাও কোথাও দেখতে পাবে পরান্তক, এটা পরান্তক বা পরান্তক বললেও উচ্চারণে ঠিক। প্রথম পরান্তক পাণ্ড্য ও সিংহলের মিলিত বাহিনীকে তিনি পরাজিত করেন কোথায়? এই ভেল্লুর নামক স্থানে প্রথম পরান্তক পাণ্ড্য ও সিংহলের বাহিনীকে তিনি পরাজিত করেন। কেননা সেই সময়কালে এই চোল বংশটাকে বিভিন্ন শত্রু ছিল। এই শত্রু হলো চের, পাণ্ড্য এবং সিংহল ছিল তাদের শত্রু। এবং কিন্তু প্রথম রাজরা সিংহাসনে বসার পরে এই তিনটি জায়গাকে তিনি তাদেরকে পরাজিত করে দখল করেছিলেন। আর প্রথম পরান্তক এই ভেল্লুর নামক স্থানে তিনি পাণ্ড্য সিংহলের মিলিত বাহিনীকে তিনি পরাজিত করেছিলেন। এই সকল গুলোর মধ্যে তোমরা দেখে রাখবে অনুরাধাপুর, যেটি ছিল সিংহলের রাজধানী, তিনি দখল করেন প্রথম রাজরাজ। এবং চিদম্বরম, যেখানে চোলদের অভিষেক নিজেরা তারা সম্পন্ন করত। আর এবং তাঞ্জোর, তোমরা তাঞ্জোরটাকে দেখে রাখবে, কেননা প্রথম রাজরাজ সেখানে বৃহদেশ্বর মন্দির বা রাজরাজেশ্বর মন্দিরটিকে তিনি নির্মাণ করেছিলেন। আর এবার আমরা দেখব চোলদের শাসন ব্যবস্থা সম্পর্কে, যে চোলদের শাসন ব্যবস্থা কেমন ছিল। আর এই চোলদের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে গেলে আমাদেরকে কয়েকটি কথা আমাদের বুঝতে হবে। মন্ডলম, উর, সভা, মহাসভা, এইগুলো সম্পর্কে এবার আমরা জানবো। আর চোলদের ধর্ম সম্পর্কে বলার আগে আমি তোমাদের চোল শাসকদের যে সকল উপাধির কথা আমরা পাই সেই সকল উপাধিগুলোকে তোমাদের একটু মনে রাখতে হবে। কেননা এই শাসকদের উপাধিগুলি আমরা বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখতে পারি, যে ভারতের ইতিহাসের ক্ষেত্রে বিভিন্ন রাজাদের উপাধিগুলি খুবই গুরুত্বপূর্ণ। তেমনি প্রথম পরান্তক এর উপাধি ছিল মদিরাই কোন্ডা। তোমরা এটা মনে রাখবে যে প্রথম পরান্তকের উপাধি ছিল কি? মদিরাই কোন্ডা। মদিরাই কোন্ডা কার উপাধি? প্রথম পরান্তক এবং দ্বিতীয় পরান্তক বা এখানে প্রান্তক রয়েছে, একই ব্যাপার। তোমরা দ্বিতীয় প্রান্তকের উপাধি ছিল সুন্দর চোল। তাহলে সুন্দর চোল কার উপাধি? দ্বিতীয় পরান্তকের উপাধি ছিল সুন্দর চোল। আর প্রথম রাজরাজের আমরা এখানে উপাধি দেখতে পাচ্ছি মার্তণ্ড চোল। মার্তণ্ড চোল কার উপাধি ছিল? প্রথম রাজরাজ। এছাড়াও প্রথম রাজরাজের আরেকটা টাইটেল নাম দেখতে পারি যে কান্নুর মালিক মারুত। এই টাইটেলটাও তোমরা জেনে রাখবে যে কান্নুর মালিক মারুত, যে প্রথম রাজরাজের উপাধি মার্তণ্ড চোল ছাড়াও কান্নুর মালিক মারুত এই উপাধিও ছিল কার? প্রথম রাজরাজে। তাহলে কান্নুর মালিক মারুত উপাধিটা কার? প্রথম রাজরাজ। এর পরবর্তীকালে প্রথম রাজেন্দ্র উপাধি ছিল কি? বিজয় রাজেন্দ্র। তোমরা এখান থেকে সব থেকে ভালোভাবে মনে রাখবে যে প্রথম রাজরাজ এবং প্রথম রাজেন্দ্র এই দুজনের উপাধিটাকে সব থেকে ভালোভাবে মনে রাখবে। এবং এরপরে মনে রাখবে বিক্রম চোল, যার উপাধি ছিল কি? ত্যাগ সমুদ্র। বিক্রম চোলের উপাধি ছিল কি? ত্যাগ সমুদ্র। এই তিনটিকেই তোমরা ভালোভাবে মনে রাখবে, তাহলে আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। এবং এরপরে আমরা দেখবো কুলোতুঙ্গ। এর টাইটেল ছিল কি? সঙ্গম তবৎ ছিল তার উপাধি।
যে সঙ্গম উপাধি কার ছিল, তখন তোমরা বলবে যে কুলোতুঙ্গ। এবার আমরা দেখব চোলদের শাসন ব্যবস্থা সম্পর্কে। এবার আমরা চোলদের শাসন ব্যবস্থা দেখি, সেখানে আমরা দেখতে পাবো রাজার প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চলের কয়েকটি প্রদেশ বিভক্ত ছিল, আর এই প্রদেশগুলোকে বলা হতো মন্ডলম। তাহলে এই মন্ডলম কাকে বলা হতো? রাজার প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল, অর্থাৎ চোল রাজারা তাদের অঞ্চলগুলোকে একটি রাজাই পুরোপুরি ভাবে শাসন করত, আর সেই অঞ্চলটি বিভিন্ন কয়েকটি ভাগে আলাদা আলাদা ভাগে বিভক্ত ছিল, যেগুলোকে তারা কি মন্ডলম বলে অভিহিত করতো। তাহলে কি বললাম যে চোলরা মূলত প্রত্যক্ষ অর্থাৎ রাজারাই সেই সকল মূলত যে অঞ্চল তারা জয় করেছে এবং চোলদের সমস্ত রাজ্যটাই তারা নিজেরাই শাসন করত, আর এই অঞ্চলগুলি বিভিন্ন প্রদেশে বিভক্ত ছিল, যে লোকগুলোকে আমরা বলতাম কি মন্ডলম বলা হয়ে থাকে। আর প্রদেশ বা মন্ডলমগুলি আবার কয়েকটি কোট্টাম বা জেলায় বিভক্ত ছিল। তারা এই শাসন ব্যবস্থার সুবিধার জন্যই তারা এই ভাগে তারা বিভক্ত করেছিল, বড় জায়গাগুলিকে ছোট করে যাদের শাসনের সুবিধার জন্য। সেই কারণে আমরা দেখতে পাই যে এই বড় বড় প্রদেশ যাকে আমরা মন্ডলম বলি, এই মন্ডলমগুলি আবার কোট্টাম বা জেলাতে বিভক্ত। তোমরা এটা মনে রাখবে যে কোট্টাম বা জেলায় বিভক্ত করা হয়েছিল মন্ডলমগুলিকে, অর্থাৎ বড় বড় প্রদেশগুলিকে। এরপরে আমরা দেখতে পাবো উর, গ্রামের সকল প্রাপ্তবয়স্ক মানুষদের নিয়ে গঠিত হতো উর নামক একটি সংগঠন। তাহলে তোমরা মনে রাখবে যে চোল শাসকদের সময়কালে উর কি ছিল? উর ছিল গ্রামের সকল বয়স্ক মানুষদের নিয়ে সংগঠিত সংগঠন। যেমন আমরা যদি বৈদিক যুগের সময় আমরা যখন পড়েছি, তেমনি আমরা গণবিধত এরকম নামের বিভিন্ন সভা সমিতি গণবিধত যেমন পেয়েছি, তেমনি এই চোল সময়কালে আমরা উর নামের একটি সংগঠন দেখতে পারবো, যেটা গ্রামের সকল প্রাপ্ত বয়স্ক মানুষদের নিয়ে গঠিত হতো। এরপরে আমরা দেখব সভা এবং মহাসভা। ব্রাহ্মণদের বসবাসকারী গ্রাম এর সমিতিকে বলা হতো সভা। তাহলে এটা তোমরা মনে রাখবে যে সেই সময়কালে আমরা সভা মহাসভাও দেখতে পেতাম। ব্রাহ্মণদের বসবাসকারী গ্রামের সমিতিকে বলা হতো সভা। ব্রাহ্মণদের বসবাসকারী গ্রামের সমিতিকে বলা হতো সভা। এইটুকুই তোমরা মনে রাখবে। অর্থাৎ যেখানে ব্রাহ্মণরা বসবাস করতো সেই অঞ্চলে যে সমিতি তাদেরকে নিয়ে গড়ে উঠেছিল, সেই সমিতিকে বলা হতো সভা। তাহলে আমি তোমাদের এই চোল বংশর থেকে যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, স্থাপত্য শৈলী, তাদের চোলদের মন্দির এবং চোল শাসকদের উপাধি এবং গুরুত্বপূর্ণ চোলদের সঙ্গে যুক্ত স্থান, সেই সব কিছুই এই ক্লাসটির মাধ্যমে তুলে ধরলাম। ক্লাসটির মাধ্যমে আশা করি তোমরা অনেক উপকৃত হবে। আর তোমার যদি কিছু বলার থাকে বা বুঝতে অসুবিধা হয়, সেটা তুমি কমেন্টে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, লাইক করা কথা ভুলবে না, কেননা তোমার একটা লাইকই আমাকে পরের ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত করবে। সেই কারণে মাস্ট লাইক। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে অন করে দাও, যাতে সবার আগে আমি ভিডিও আপলোড করলে তোমার কাছে পৌঁছায়। আর ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।